নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ২১শে বিবেকানন্দে আপনারা স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এবং মজার ঘটনা নিয়ে আলোচনা করছি। ১৮৯৩ সালের জুলাই মাস জাহাজে চলেছেন দুই ব্যক্তি, একজন সন্ন্যাসী অল্প বয়স্ক, আরেকজন বিখ্যাত ব্যবসায়ী, নাম জে.এন. টাটা, জামশেদজি নুসরতজি টাটা। দুজনের গন্তব্য আমেরিকা। টাটা চলেছেন ওদেশ থেকে ইস্পাত আমদানি করার জন্য, আর এই ৩০ বছরের যুবক চলেছেন বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দানের জন্য, নাম স্বামী বিবেকানন্দ। যখন তারা ইয়োকোহামায় ছিলেন তখন দুজনে একটি দেশলাই কারখানা দেখতে যান এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই চলেছেন আমেরিকাতে। যারা জাহাজের অফিসার ছিলেন, যারা কর্মী ছিলেন, তারা দেখেন যে প্রতিদিন সকালবেলায় দুপুর অবধি দুজনে বসে কি আলোচনা করেন। কি আলোচনা তারা করেছিলেন আমরা জানি না। ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দ বিখ্যাত হয়ে ভারতবর্ষে প্রত্যাবর্তন করলে টাটা একটি চিঠি লিখলেন তাকে, যে আমি একটি প্রতিষ্ঠান তৈরি করতে চাই, তার জন্য আমি ৩৩ লক্ষ টাকা রেখেছি এবং এই প্রতিষ্ঠানে বেসিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, এথিক্স, মেটাফিজিক্স এবং সাইকোলজি পড়ানো হবে এবং ভারতবর্ষের যে ব্রহ্মচর্য আশ্রম যেভাবে তার কথা উল্লেখ আছে সেইভাবেই এই প্রতিষ্ঠানটি তৈরি করা হবে। আপনি এর জন্য প্যামফ্লেট লিখুন, তার খরচা আমি বহন করব। স্বামীজির শরীর তখন ভাঙতে শুরু করেছে, সময় পাননি সেটি লেখার, কিন্তু টাটার সঙ্গে তার বন্ধুত্ব আমৃত্যু ছিল। ১৮৯৯ সালে লর্ড কার্জন বম্বেতে এলেন। টাটার বোন এবং মিস্টার বাদশা পারিবারিক বন্ধু কার্জনের সঙ্গে দেখা করলেন এবং দেখা করে বললেন এইরকম একটি প্রতিষ্ঠানের কথা জে.এন. টাটা ভেবেছেন। কার্জন সরাসরি উড়িয়ে দিলেন। তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, কিন্তু বললেন যে ভারতীয়দের জন্য এই শিক্ষার কোনো প্রয়োজন নেই। তিনি কলকাতায় চলে এলেন ভাইসরয় হয়ে। টাটার বোন এবং বাদশা বেলুড় মঠে স্বামীর সঙ্গে দেখা করলেন। রুদ্ধদ্বার কক্ষে আলোচনা হলো। কি আলোচনা হলো কেউ জানে না, কিন্তু প্রবুদ্ধ ভারত কাগজ টাটার সমর্থনে একটি সম্পাদকীয় লিখলেন এবং সেখানে স্বামীজি বললেন, সে প্রবুদ্ধ ভারত বললো, অর্থাৎ স্বামীজি তো প্রবুদ্ধ ভারতের তার যে মতামত সেটা রিফ্লেক্টেড হতো মাঝে মাঝে। তো বললেন যে এই মুহূর্তে বম্বেতে তার একটি সোনার মূর্তি গড়া উচিত, কারণ তিনি দেশের শিক্ষা প্রচারের জন্য বহু টাকা গচ্ছিত রেখেছেন। আরেকটি এডিটোরিয়ালেও টাটাকে সমর্থন জানানো হলো। ১৮৯৯ সালে সিস্টার নিবেদিতা, স্বামী তুরীয়ানন্দজি এবং স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্যে গেলেন। ইংল্যান্ডে গিয়ে নিবেদিতা এডুকেশন ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে কথা বললেন। তারা নিবেদিতাকে বললেন যে আমরা প্রিন্সিপালি এগ্রি করছি, কিন্তু এইরকম প্রতিষ্ঠানের ভারতবর্ষে এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, আর যদিও বা থেকে থাকে এই প্রতিষ্ঠানটি কে চালাবেন। নিবেদিতা বললেন তারও লোক আছে। ২৪শে ডিসেম্বর যখন গোটা ইংল্যান্ড বন্ধ থাকে ক্রিসমাসের জন্য, তার জন্য ব্রিটিশ লাইব্রেরিটি খুলে দেওয়া হয়েছে। তার নাম জগদীশ চন্দ্র বোস। তিনি স্বচ্ছন্দে এই প্রতিষ্ঠানটি চালাতে পারবেন। স্বামীজি ১৯০২ সালে চলে গেলেন, টাটা চলে গেলেন ১৯০৪ সালে, কিন্তু নিবেদিতা এই পরিকল্পনাটি নিয়ে রয়ে গেলেন, কারণ তার গুরুদেবের স্বপ্ন ছিল যে টাটার একটি শিক্ষা কেন্দ্র ভারতবর্ষে তৈরি হয়, যেখানে ভারতীয় ছেলেমেয়েরা গবেষণা করবে। নিবেদিতা পৃথিবীর বিভিন্ন পণ্ডিতকে চিঠি পাঠালেন তাদের মতামত নেওয়ার জন্য। দুজন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। একজন বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস, আরেকজনের নাম প্যাট্রিক গ্যাডেস, এবং তারা দুজনেই বললেন যে এই প্রতিষ্ঠানটি এমনভাবে চালাতে হবে যেন সে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হয়। এদিকে লর্ড কার্জন ভারতবর্ষ থেকে চলে গেলেন। নিবেদিতা লেগেই থাকলেন এবং লর্ড মিন্টো যখন রয়েছেন
তখন এটি সম্মতি পেল। জমি পাওয়া গেল না, জমি কে দেবে? নিবেদিতা দেখা করলেন মাইসোরের মহারাজার সঙ্গে এবং তাকে বললেন, আপনার গুরুদেব তার স্বপ্ন ছিল প্রতিষ্ঠানটি তৈরি করা, ফলে প্রতিষ্ঠান যেন হয় আপনি দেখবেন। তিনি মাইসোর এবং ব্যাঙ্গালোরের মধ্যে জমি দিলেন, যার ওপর তৈরি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তাকে আগে বলা হতো টাটা ইনস্টিটিউট এবং এখন বলা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এবং যে পদ্ধতির কথা টাটা ভেবেছিলেন, সেই পদ্ধতিটি যাতে কোনোভাবে না আসে তার জন্য লর্ড কার্জন তার বহুবার পেছনে লেগেছিলেন। এবং তিনি প্রেস কনফারেন্স করে কলকাতায় বললেন যে আসলে এর পিছনে টাটার নিজের নাম প্রচারের একটি ইচ্ছা আছে। নিবেদিতা তার প্রতিবাদ করে স্টেটসম্যান খবরের কাগজের বড় লেখা লেখেন এবং সেখানে তিনি বলেন এতে টাটার কোনো রকম নাম প্রচারের ইচ্ছে নেই। তিনি তার টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার রেখেছেন শিক্ষার খাতে খরচ করার জন্য, এবং এইখানে এই প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান হবে যেখানে গবেষণা হবে। আসলে সাহেবরা কিছুতেই চাইতো না যে আমাদের দেশে মৌলিক গবেষণা হোক, আর বিবেকানন্দ ছিলেন মৌলিক গবেষণার পক্ষের লোক। তিনি বলেছিলেন, আমার গুরু ছিলেন অরিজিনাল, আমরা হয় অরিজিনাল হব নয় কিছুই হব না। আওয়ার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল আর নাথিং। কলকাতায় যে বক্তৃতা স্বামীজি দিয়েছিলেন, তাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল তার উত্তরে তিনি বলেছিলেন, উই মাস্ট গো আউট, শো লাইফ, অর ফেস্টার, ডিগ্রেড অ্যান্ড ডাই, নাথিং শর্ট অফ দিস ইজ মাই আইডিয়া। আমরা বাইরে যাব, আমাদের জীবন সম্বন্ধে বলবো, এর থেকে কম কিছু না, বলবো, প্রচার করবোই না। এবং বিবেকানন্দকে দেখে পাশ্চাত্যের মানুষ ভারতবর্ষের প্রতি আকর্ষণ বোধ করেছিল। তারা পরিষ্কার বলেছিল, কলম্বাস ডিসকভার দ্য সয়েল অফ আমেরিকা, বিবেকানন্দ ইটস সোল। কলম্বাস আমেরিকার মাটি আবিষ্কার করেন এবং বিবেকানন্দ তার আত্মা আবিষ্কার করেছিলেন। ইংরেজরা কেন ভয় পেয়েছিল ভারতীয়দের, কেন কার্জন ভয় পেয়েছিলেন? তিনি জানতেন সত্যি যদি কোনো প্রতিষ্ঠান হয় যেখানে বেসিক সায়েন্সের সঙ্গে এথিক্স, মেটাফিজিক্স এবং সাইকোলজি পড়ানো হবে, তাহলে ভারতীয় ছেলে মেয়েদের যে মাথা, সেই মাথা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বাস্তবিক এখনো এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে বেসিক সায়েন্সের সঙ্গে এথিক্স, মেটাফিজিক্স এবং সাইকোলজি পড়ানো হয়। এবং যদি কোথাও পড়ানো যেত তাহলে যে কোনো ছাত্রের জ্ঞান শুধু বাড়ত না, চিন্তার রাজ্যটা অনেকটা বেড়ে যেত। সেটাই ইংরেজরা চাইতো না। তারা চেয়েছিল যে আমরা করণিক থাকি, অনুকরণের মধ্যে দিয়ে আমাদের জীবন কাটুক, এবং সেইভাবেই আমরা শিক্ষা ব্যবস্থাটাকে তৈরি করি। পড়াশোনা মানে ছিল মুখস্থ, কোনো গবেষণার কাজ এদেশে হতো না। গবেষক হতে গেলে বিদেশি ছাপ থাকতে হতো। এটি ভাঙতে চেয়েছিলেন টাটা, কারণ জাহাজে যাত্রার সময় তিনি এমন একটি মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছিল যিনি বয়সে নবীন কিন্তু প্রজ্ঞায় চিরন্তন। তিনি বলেছিলেন, ভারতবর্ষের বৈশিষ্ট্য ছড়িয়ে দিতে হবে এবং ভারতবর্ষের কথা গোটা পৃথিবীকে জানাতে হবে। তার জন্য প্রয়োজন একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার জন্য প্রয়োজন একটি গবেষণার প্রতিষ্ঠান। আজকে এই অবধি রইল, পরের দিন আরেকটি বিষয় নিয়ে বলবো।